তিন দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতভর নানা কর্মসূচিতে সেখানে অবস্থান ধরে রাখেন তারা। এদিকে দাবি আদায়ে আজ সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সমাবেশ এবং বাদ-জমা গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার বিকাল থেকে সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেওয়ার আশেপাশের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আবির আহমেদের রিপোর্ট। মধ্যরাতে গানে গানে চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি। বৃহস্পতিবার দিন গড়িয়ে রাত হলেও নিজেদের দাবিতে অনড় থাকেন তারা। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সেই সমাবেশের পরে কালকে জুমাবার, আমরা সবাই জানি জুমার নামাজের পর বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমাদের অনিশ্চয়তার মধ্যে রাখছে। আমরা প্রায় 32 ঘন্টা পার হয়ে গেছে এখানে আছি সবাই। অনেকে অসুস্থ, অনেকে আহত, আসতেই পারে নাই। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবি নিয়ে আন্দোলন করেছে তারা। সাথে যুক্ত হয়েছে মঙ্গলবার আন্দোলনে পুলিশের হামলার বিচারের দাবির বিষয়টিও। বুধবার দুপুর থেকেই রাজধানীর কাকরাইলে মসজিদের সামনে সড়ক অবরোধ করে দাবি আদায়ের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকাল থেকে সড়ক অবরোধ করে জগন্নাথের শিক্ষার্থীদের আন্দোলন চলায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 8 মাসে দেশ থেকে 90,000 কোটি টাকা পাচার হয়েছে। চাঁদাবাজির সাথে এখন বিএনপি নয়, সরকারের লোকজনই জড়িত বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়। করিডোর দেওয়ার সিদ্ধান্ত দিবে নির্বাচিত সরকার। সাজেক ও সেন্ট মার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি এখনো সুদিন আসেনি। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু হয়েছে। বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন। আমাদের মুরিং পোর্ট এইটা বিদেশির হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে নির্ধারিত সময়ের আগে জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। একই সঙ্গে তিনি জানান, ওই সনদের ভিত্তিতে গণভোট অথবা একই সঙ্গে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন হলে সেখানেও সংবিধান পরিবর্তন হতে পারে, তবে তা নির্ভর করছে দলগুলোর উপর। জানান, এ মাসের শেষে শুরু হবে দ্বিতীয় পর্বের সংলাপ। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কমিশনের কার্যক্রম, সংস্কারের অগ্রগতি, ঐক্য প্রক্রিয়া সহ নানা বিষয়ে কথা বলেছেন আলী রিয়াজ। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। 24-এর গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে গঠিত হয় বেশ কয়েকটি সংস্কার কমিশন। 3 মাসের কার্যক্রম শেষে এসব কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সংস্কারে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠায় প্রথমে গঠিত 6টি কমিশনের প্রধানদের নিয়ে করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচন ও সংস্কার নিয়ে গত 3 মাসে 30টিরও বেশি রাজনৈতিক দলের প্রাথমিক মতামত এবং তাদের সঙ্গে প্রথম দফার সংলাপ এরই মধ্যে প্রায় শেষ। মে মাসের 20 তারিখের মধ্যে আমরা আশা করছি হয়তো শেষ করতে পারবো প্রাথমিক পর্যায়ের আলোচনা, এবং তারপরে আমরা চেষ্টা করব মে মাসের মধ্যেই আবার দ্বিতীয় পর্যায়ের আলোচনা। এখন পর্যন্ত
অধিকাংশ রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে, অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পেরেছি। এই চার্টারটা কবে নাগাদ শেষ হতে পারে? আমরা আশা করছি যে অগাস্টের 15 তারিখের যে নির্ধারিত সময়, তার আগে সেটা আমরা সম্পন্ন করতে পারবো। রাজনৈতিক দলগুলো যদি আমরা আলোচনাটা দ্রুত অগ্রসর করতে পারি, যেভাবে আমরা এগোচ্ছি, আমি আশা করছি জুলাই মাসে পারা যাবে। একই সঙ্গে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সম্মতিতে করা সনদের ভিত্তিতে সংবিধান সহ রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে পারে কয়েকটি উপায়ে। যে বিষয়ে জাতীয় সনদ হবে সেই বিষয়গুলোর ব্যাপারে একটা গণভোট হতে পারে। এই গণভোটের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেটটা হলো যে এই সংস্কারগুলো করতে হবে রাষ্ট্রে, এই ব্যাপারে সকলে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। আরেকটা হতে পারে আলাদা করে গণভোট না হয়ে সংসদ নির্বাচন হচ্ছে, তখন ওই গণভোটটা হলো। আরেকটা হচ্ছে গণপরিষদ এবং সংসদ একই সঙ্গে হতে পারে। এই সংসদ গণপরিষদ হিসেবেও কাজ করবে, অর্থাৎ সংবিধান যেখানে প্রয়োজন সংশোধন, সংযোজন, বিয়োজন করে পুনর্লিখনের প্রয়োজন হলে পুনর্লিখন করে তার একটা সংবিধান তৈরি করবে। ফলে পথ কিন্তু বিভিন্ন রকম। পথ যে একটাই মাত্র পথ এভাবেই করতে হবে তা কিন্তু নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক মানসিকতা রয়েছে, তবে অতীতের সংস্কার উদ্যোগ কার্যকর না হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। সমাজে ভিন্ন ভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, রাজনৈতিক দল থাকবে, দলের আদর্শগত অবস্থানের ভিন্নতা থাকবে। তো সেটা হচ্ছে চ্যালেঞ্জ। কিছু সংশয় সন্দেহ লোকে তৈরি করে, তার কারণ যে বাংলাদেশের ইতিহাসের অভিজ্ঞতা, 90 সালের অভিজ্ঞতার কথা সবাই বলেন, কিন্তু আমি যেটা সবাইকে স্মরণ করিয়ে দিই, 90 সালের আন্দোলন ক্ষমতা বদলের কথা বলেছিল, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলেনি। আমরা সংশয়বাদী না হয়ে বরঞ্চ আশাবাদী হই এই বিবেচনার থেকে যে আমাদেরকেই করতে হবে। তাহলে আসুন আমরা হতাশ না হয়ে আমরা বলি যে আমরা করতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধানের 70 অনুচ্ছেদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রায় কাছাকাছি। দূরত্ব খুব বেশি নাই, কিন্তু আপনারা যতটা ভাবছেন বাইরের থেকে, আমি কিন্তু ততটা দেখছি না। তবে জাতীয় সাংবিধানিক পরিষদ নিয়ে আছে ভিন্নতা। এসব কথা জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, নতুন বাংলাদেশ গড়তে কাঙ্ক্ষিত সংস্কার করতে না পারলে ব্যর্থ হতে পারে শত সহস্র শহীদের আত্মত্যাগ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জেলেদের মাছ ধরা পরিত্যক্ত প্লাস্টিকের জাল পড়ে থাকে সমুদ্রের তলদেশে। সেই প্লাস্টিক ভেঙে তৈরি হয় মাইক্রোপ্লাস্টিক, যা মাছের মাধ্যমে মানব শরীরে গিয়ে ক্যান্সার সহ নানা জটিল স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করছে বলছেন গবেষকরা। এসব সমস্যা সমাধানে জেলেদের সচেতন করার পাশাপাশি জনপদের প্লাস্টিক বর্জ্য নালা, নর্দমা, খালবিলে না ফেলে পুনঃপ্রক্রিয়াজাত করার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সম্প্রতি প্লাস্টিক বর্জনীয় জরিপ কাজ পরিচালনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্স ইনস্টিটিউট। এতে দেখা যায় যথাযথ ব্যবস্থাপনার অভাবে চট্টগ্রাম নগরীতে বছরে 70,833 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য নালা, নর্দমা, খাল এবং জলাশয়ে পড়ে থাকে, যা ক্রমান্বয়ে নদী ও সাগরে গিয়ে মারাত্মক দূষণের সৃষ্টি করে। একইভাবে সাগরে জেলেদের পরিত্যক্ত প্লাস্টিক জাল জলজ প্রাণীর মাধ্যমে মানব শরীরে পৌঁছে মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে বলে জানান গবেষকরা। সমুদ্রে যত প্রাণীকুল আছে, বিশেষ করে মাছের মতো যত প্রাণী আছে, তাদের শরীরের মধ্যে প্লাস্টিকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। অর্থাৎ আমাদের পুরো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, জলজে বাস্তুসংস্থান পুরোটাই এখন প্লাস্টিক দ্বারা কন্টামিনেট হয়ে যাচ্ছে। সমুদ্রে যেহেতু প্লাস্টিকের পরিমাণ রয়েছে, আমাদের খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই আমাদের মাছ, চিংড়ি, কাঁকড়ার মধ্যেও যাচ্ছে এবং গবেষণায় এখন দেখা যাচ্ছে যে এটা মানুষের রক্তে সঞ্চালিত হচ্ছে, মায়ের মাধ্যমে অনাগত শিশুর মধ্যে সঞ্চালিত হচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা মানবদেহে ক্যান্সার থেকে শুরু করে হরমোনজনিত নানাবিধ সমস্যা তৈরি করতেছে। গবেষকরা আরও জানান, সমুদ্র এলাকা ও উপকূলে প্রায় 19,000 মাছ ধরা নৌকা ও ট্রলার বছরে 40,110 মেট্রিক টন প্লাস্টিকের জাল ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে, যার মধ্যে 2,740 মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক জাল সমুদ্রে ফেলা হয়। এছাড়া পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা থেকে প্রতিদিন প্রায় 3 বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক বঙ্গোপসাগরে পড়ছে। এ ব্যাপারে কিছু জেলের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজ করছে গবেষকরা। জাল যখন সাগরে ফেলি, বিভিন্ন রকমের প্লাস্টিক বাজে, বোতল বাজে,
এগুলা আমরা এখান থেকে যেগুলো জালের সাথে থাকে এগুলা করে নিয়ে আসি। ট্রেনিংয়ে আমরা বুঝতে পারলাম যে ওই জালগুলা আমাদের জন্য ক্ষতিকর এবং মাছেরও ক্ষতিকর। এখন ট্রেনিংয়ের পর থেকে আমরা জালগুলো সাগরে ফেলাই না, আমরা জালগুলো উপরে এনে কিছু কিছু জাল আমরা রিপেয়ারিং করে ব্যবহার করি। প্লাস্টিক বর্জ্যের ক্ষতি সম্পর্কে জনসচেতনতার পাশাপাশি এসব বর্জ্য পুনর্প্রক্রিয়াজাত করার মাধ্যমে সুফল পাওয়া যাবে বলে আশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। স্বৈরাচার শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরতে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিরামহীন ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশ। প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয়, দেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে বিকল হয়ে পড়া সবকিছু ঠিক করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন প্রফেসর ইউনূস। বলেন, তারা সঠিক পথে রয়েছেন, জনগণ তাদের সাথে রয়েছেন এবং তারা আশাবাদী। প্রতিবাদ, বিক্ষোভ কিংবা স্প্রেডশিট এই প্রক্রিয়ারই অংশ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। মেহেরপুর সদরে একটি কবরস্থানে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। তারা জানায়, গতকাল গভীর রাতে গোপন খবরে সদর উপজেলার বড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের কবরস্থানে অভিযান চালায় তারা। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি ভারতীয় ওয়ান শুটার পিস্তল, ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। তবে অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদেরকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নিখোঁজের একদিন পরও সন্ধান মেলেনি নাটোরের বারনই নদীতে গোসল করতে ডুবে যাওয়া শিশু মিমের। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়েও সন্ধান পাননি ৮ বছরের শিশুটির। আজ ফের উদ্ধার অভিযান চালানোর কথা রয়েছে। এলাকাবাসী জানান, গতকাল পরিবারের সাথে নলডাঙ্গা উপজেলার পিপটুল গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায় মিম। বিকেলে অন্য শিশুদের নিয়ে বারনই নদীতে গোসল করতে নেমে ডুবে যায় শিশুটি। চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির ৪৬ জন জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আহতদের মধ্যে ১ লাখ টাকা করে ৪৬ লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার আব্দুর রহমান, সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক সহ অন্যরা উপস্থিত ছিলেন। যাচাই বাছাই করে জুলাই যোদ্ধাদের নামের তালিকা তৈরির কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ খবর জানতে যাচ্ছি কাকরাইলে। সেখানে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, ছাত্র শিক্ষক সমাবেশ কি শুরু হয়েছে? আর কি খবর আছে আপনার কাছে? পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সমাবেশ করছে। আপনি দেখতে পাচ্ছেন, শুধু যে বর্তমান যে শিক্ষার্থীরা রয়েছেন তা নয়, সাবেক শিক্ষার্থীরাও এই সমাবেশে যুক্ত হয়েছেন। আর এখন মূলত হচ্ছে অর্থনীতি বিভাগ অ্যালামনি অ্যাসোসিয়েশনের তারা বক্তব্য রাখছেন। বেশ কিছুক্ষণ আগেও কিন্তু আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইসউদ্দিন বক্তব্য রেখেছেন। বলেছেন যে দাবি না মানা পর্যন্ত রাজপথ তারা ছাড়ছেন না এবং আজকে তাদের আরেকটি কর্মসূচি রয়েছে, অর্থাৎ বাদ জুম্মা অনশন কর্মসূচি, সেটিও তারা পালন করবেন। শিক্ষক বলেছেন, এখন পর্যন্ত এই টানা আন্দোলনের কারণে অনেকেই অসুস্থ হয়ে গেছে, অনেকে চিকিৎসা নিচ্ছেন, তবে দাবি আদায়ে অনড় রয়েছেন। এখন পর্যন্ত যেহেতু সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো আশ্বাস পাওয়া যায়নি, সেই ক্ষোভ জানানো হয়েছে। বলছেন যে এবার যেহেতু একটি বড় বৃহৎ আন্দোলনের দিকে মোড় নিচ্ছে, তারা আর পিছুপা হবেন না। তারা বলছেন এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সময় যত গড়াচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের সমাগম ততই বাড়ছে এই কাকরাইল মোড়ে। মূলত মৎস্য ভবন থেকে কাকরাইলের এই যে মোড়টি, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে বিক্ষোভ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে। যে হেয়ার যে রোডটি, যেটি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে, সেখানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। গতকাল ঢাকা মহানগর পুলিশ থেকে একটি
বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই যে কাকরাইল এবং আশপাশের যে এই যে জায়গাটি সেখানে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল করতে দেওয়া হবে না, সেই ঘোষণা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু তারা এখানে অবস্থান করছেন, কর্মসূচি পালন করছেন, প্রশাসনের বা পুলিশের কি পদক্ষেপ নেবেন সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে আমরা যেহেতু পুলিশের ব্যাপক উপস্থিতি গতকালে লক্ষ্য করেছি, এখন পর্যন্ত তেমন কোনো পুলিশের উপস্থিতি এখন লক্ষ্য করা যাচ্ছে না। শুধুই যে হেয়ার রোডের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্যারিকেড দেওয়া, এই ব্যারিকেডের পিছে পুলিশ অবস্থান নিয়ে রয়েছে। তো আমরা এখানে এখন অবস্থান করছি, শিক্ষকরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন এবং ধীরে ধীরে আহ্বান জানানো হচ্ছে যে সাবেক যে শিক্ষার্থীরা রয়েছে তারাও যাতে এই যে আন্দোলন, একটি যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনে যাতে যুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকালে রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছে ছাত্রদল কর্মীরা। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন। নূর, সেখানকার অবস্থা কেমন দেখছেন, কি বলছেন আন্দোলনকারীরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং ছাত্রদলের এএফ রহমান হলের সাহিত্য বিষয়ক সম্পাদক সাম্যের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তার যারা সহপাঠী রয়েছেন, তার বিভাগের এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা আজকে শাহবাগ থানা ঘেরাও করেছেন। তারা বলছেন, শিক্ষার্থীরা বলছেন, সাম্য হত্যাকাণ্ডের 48 ঘন্টা পেরিয়ে গেছে, প্রায় 3 দিন হতে চলল, কিন্তু এখন পর্যন্ত তার হত্যার যেই প্রধান অভিযুক্ত, সেই প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি শাহবাগ থানা পুলিশ। এবং একই সঙ্গে তারা বলছেন, দীর্ঘদিন ধরে এই শাহবাগ থানার নাকের ডগায় বসে সোহরাওয়ার্দী উদ্যানের মতো একটি গুরুত্বপূর্ণ উদ্যানে মাদকাসক্ত ব্যক্তিরা, মাদক কারবারিরা, মাদকের যারা লেনদেন করেন তারা এবং সন্ত্রাসীদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছিল এই শাহবাগ, যে এই সোহরাওয়ার্দী উদ্যান, যেটি শাহবাগ থানার একেবারেই পাশে। এবং শাহবাগ থানা এই সমস্ত অপরাধের সঙ্গে জড়িত তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে এর দায় অবশ্যই আবশ্যিকভাবেই শাহবাগ থানাকে নিতে হবে এবং এজন্য তারা আজকে শাহবাগ থানা ঘেরাও করেছেন, শাহবাগ থানার এখানে এসে জড়ো হয়েছেন। তারা বলছেন তাদের যেই সহপাঠী সাম্যকে হত্যা করা হয়েছে, তার যারা অপরাধী, যাদের দিকে হত্যার আঙুল যাচ্ছে, অভিযোগ যাচ্ছে, মূল অভিযোগ যাচ্ছে, তাদেরকে গ্রেফতারেও এবং অভিযুক্তদের বিষয়ে তদন্ত করা, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করার বিষয়েও শাহবাগ থানা পুলিশ অত্যন্ত গড়িমসি করছে, অত্যন্ত অবহেলা দেখাচ্ছে। এজন্য তারা শাহবাগ থানা ঘেরাও করেছে এবং তাদের যে দাবি সেটি হচ্ছে এখন থেকে সাম্য হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে যেভাবে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এবং এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে সমস্ত সন্ত্রাসীদের বিচরণ রয়েছে, মাদকাসক্ত ব্যক্তিদের বিচরণ রয়েছে, মাদকের যে লেনদেন রয়েছে, এই মাদকের লেনদেন থেকে এবং এই সন্ত্রাসীদের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার পার্শ্ববর্তী যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে, সেই সোহরাওয়ার্দী উদ্যানকে একেবারে নিরাপদ করতে হবে। এই দাবিতেই তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করছে। মিলি, ঐকমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। সকালে লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মানুষ জীবন দিয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, যারা কথা রাখবেন না তাদের পরিবর্তনের ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেও রয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে, এই সরকারের দায়িত্ব নির্বাচন দেওয়া। এখানে আমাদের সামনে অনেক তরুণ বসা, যাদের বয়স কম, তারা ভোটার হয়েছে অনেকদিন আগে কিন্তু আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। তারা তাদের অধিকার প্রয়োগ করতে চায়, রাষ্ট্র পরিচালনায় তারা তাদের মতামত ব্যক্ত করতে চায়, এটাই তাদের সর্বোচ্চ রাজনৈতিক অধিকার। এই অধিকার অর্জনের জন্যই এত হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। সপ্তাহান্তে রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে খুব বেশি হেরফের লক্ষ্য করা যায়নি। বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি ও বিভিন্ন ধরনের মাংস। তবে নতুন চাল বাজারে আসতে শুরু করায় কিছু চালের দামের প্রভাব পড়েছে। আজকের বাজার দরের খবর জানতে যাচ্ছি রাজধানীর পলাশী বাজারে। সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, আজ বাজারে বিভিন্ন পণ্যের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা?
সপ্তাহের ব্যবধানে বাড়তি দামের ক্ষেত্রে যদি বলি তাহলে মাংসের বাজারে কিন্তু আমরা বাড়তি দাম লক্ষ্য করছি। বিশেষ করে গরুর মাংসের দাম যেটি গত সপ্তাহ থেকে আমরা দেখতে পেয়েছি কেজি প্রতি 30 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আগে গরুর মাংস 750 টাকা করে বিক্রি হলেও এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজার ভেদে 780 থেকে 800 টাকা পর্যন্ত গরুর মাংসের বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে বিক্রেতারা যেমনটি বলছেন, যেহেতু সামনে পবিত্র কোরবানির ঈদ আসন্ন, সেটিকে কেন্দ্র করে সরবরাহ তারা কমিয়ে দিয়েছেন, যার ফলে দাম বৃদ্ধি। অন্যদিকে ডিমেরও আমরা বাড়তি দাম দেখতে পেয়েছি। ডিম সপ্তাহের ক্ষেত্রে যদি আমরা বলি ডজন প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। সাদা ডিম 125 থেকে 130 টাকা এবং লাল ডিম সেটি 135 থেকে 140 টাকা ডজনে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও খানিকটা বেড়েছে সোনালী মুরগি সহ দেশি মুরগির দাম। এর কারণ হিসেবে বিক্রেতারা যেমনটি বলছেন যে খামার পর্যায়ে অতিরিক্ত গরমের কারণে অনেক মুরগি মারা যাচ্ছে এবং ডিমের ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে, যার ফলে দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া যদি সবজির দাম বলি, বাজারে সবজির মান ভেদে এবং প্রকারভেদে কিন্তু সবজির দাম ওঠানামা করছে। গ্রীষ্মকালীন যে সকল সবজি রয়েছে সেগুলো বাজারে সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমতির দিকে রয়েছে। এছাড়া অন্যান্য সবজি কিন্তু বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এছাড়া আমরা বাজারে দেখতে পেয়েছি সয়াবিন তেলের যে একটি সরবরাহ সংকট ছিল সেটি অনেকটা কেটে যাওয়ায় সয়াবিনের সরবরাহ অনেকটাই স্বাভাবিক বলা যেতে পারে। এছাড়া আলু পেঁয়াজের দাম আগের মতো স্থিতিশীল রয়েছে এবং চালের যে বাড়তি দামের একটি আমরা বিষয় বিগত কয়েক মাস ধরে দেখছিলাম সেটি অনেকটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। বিশেষ করে 28, মিনিকেট এবং হাস্কি জাতের যে সকল চাউল রয়েছে সেই নতুন চাউল বাজারে আসায় এগুলোর দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এছাড়া চড়া দামেই মাছ বিক্রি হচ্ছে এবং মাছের সরবরাহের ক্ষেত্রে আমরা কিছুটা ঘাটতি দেখতে পেয়েছি। সব মিলে এখন পর্যন্ত এই ছিল সাপ্তাহিক ছুটি দিনের বাজার দরের সর্বশেষ। মিলি, এবার কোরবানির ঈদে ঝড় তুলতে আসছে মেহেরপুরের কালো মানিক। দানব আকৃতির এই গরুটির দাম হাঁকা হচ্ছে 25 লাখ টাকা। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে এটি এবছরে জেলার সবচেয়ে বড় কোরবানির পশু। মেহেরপুর থেকে রেজানুল বাশার তাপসের পাঠানো রিপোর্ট। সুঠাম দেহের এই ষাঁড়টির নাম রাখা হয়েছে কালো মানিক। গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাইসাইকেল মেকার শাহরুল ইসলাম পরম যত্নে দীর্ঘদিন ধরে দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন গরুটি। ক্ষতিকারক কোনো ইনজেকশন নয়, ঘাস খৈল ভুসি খাইয়ে এটিকে হৃষ্টপুষ্ট করেছেন। কালো মানিকের ওজন আনুমানিক 1300 থেকে 1400 কেজি। দাম হাঁকা হয়েছে 25 লাখ টাকা। নিজের অনেকই কষ্ট হয়, খাইতে খাওয়া মানুষ, তারপরেও যদি আমি একবেলা না খাই থাকি তা ওর কষ্ট দিনে ওকে যতটুকু পরিমাণ ওর দেহ স্বাস্থ্য ভালো করার জন্য আমি ওকে পরিপূর্ণভাবে খাবার ম্যানেজ করে নিয়ে এসেছি। মেহেরপুরের কোরবানির হাটে সারা ফেলবে বিশাল আকারের ষাঁড় কালো মানিক। দূর দূরান্ত থেকে অনেকে আসছেন গরুটি দেখতে, অনুপ্রাণিত হচ্ছেন খামার তৈরিতে। আগামীতে চেষ্টা করব শাহরুল ভাইয়ের মতন এমন বড় গরু পোষার জন্য। আমি খুবই উচ্ছ্বসিত, বাড়ির পাশে শাহরুল ভাইয়ের বিশাল একটা গরু দেখছি। এত বড় গরু আমি আগে কখনো দেখি নাই। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। এই প্রাণীটির বেড়ে ওঠা থেকে শুরু করে তার চিকিৎসা, পরামর্শ এবং বিভিন্ন সময়ে এই হৃষ্টপুষ্টকরণে আমরা তাকে ফিড ফর্মুলেশন থেকে শুরু করে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি সম্পর্কে তাকে আমরা অবহিত করেছি এবং তিনি সেগুলো মেনে চলার চেষ্টা করেছেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 26,047টি খামারে মোট 1,71,553টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মু হত্যায় জড়িত সব আসামিকে গ্রেপ্তারে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। সকালে শাম্মুর হত্যাকারীদের গ্রেপ্তার, নিরাপদ ক্যাম্পাস এবং সোহরাওয়ার্দী উদ্যানকে মাদক মুক্ত করার দাবিতে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেন তারা। এই সময় আসামিদের গ্রেপ্তার ও তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। শাম্মুর সহপাঠী ও শিক্ষকদের অভিযোগ, শুরু থেকেই তদন্ত ও দোষীদের গ্রেপ্তারে অবহেলা করা হচ্ছে। পুলিশের ছত্রছায়ায় সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় শাম্মুর হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী নূর হোসেন। নূর, সেখানকার অবস্থা কেমন দেখছেন? আজ শিক্ষার্থী বা ছাত্র দলের আর কোনো কর্মসূচি আছে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং একই সঙ্গে
ছাত্রদলের এএফ রহমান হলের হল শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড এবং হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের দাবিতে একটু আগেও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, বিশেষ করে তার যে ডিপার্টমেন্ট, তার যে বিভাগ, সেই বিভাগের শিক্ষার্থী, তার সহপাঠী এবং সিনিয়র জুনিয়র যারা, তারা সবাই মিলে এই জায়গাটিতে এসেছিলেন এবং কিছুক্ষণ আগে তারা এখান থেকে চলে যান। শাহবাগ থানার সামনে এসে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি তারা পালন করেন এবং প্রায় 2 ঘন্টার মতো তারা এখানে অবস্থান করেন এবং শিক্ষার্থীদের এবং শিক্ষকদের, সামনের যারা শিক্ষক রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল অভ্যন্তরে যান থানার ভেতরে, শাহবাগ থানার ভেতরে পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেন, কথা বলেন এবং মামলার বিষয়ে সার্বিক তদন্ত সহ সার্বিক বিষয়ে কি অগ্রগতি হয়েছে, দোষীদেরকে কবে নাগাদ গ্রেফতার করা হবে, এইসব বিষয়ে তাদের সঙ্গে কথা হয় এবং এখান থেকে সেই বৈঠক শেষে শিক্ষকরা এখানে এসে আবার গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিং করেন এবং তার সহপাঠীরাও ব্রিফিং করেন। তারা পুলিশের যে আন্তরিকতা, সেই আন্তরিকতায় তারা কোনো ঘাটতি পাননি। তারা বলছেন পুলিশ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দেখছে। তবে তার সহপাঠী যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে পুলিশের পক্ষ থেকে অবহেলা করা হচ্ছে একটি। ওখানে তারা বলছেন যে প্রকৃত আসামি যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার, তাদেরকে চিহ্নিত করা, সিসিটিভির ফুটেজ প্রকাশিত করা বা প্রকাশ্যে বের করা, গণমাধ্যম কর্মীদেরকে দেয়া, এই বিষয়গুলোতে তারা এক ধরনের ঘাটতি দেখতে পাচ্ছেন এবং সেজন্য তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং এই 48 ঘন্টার মধ্যে সাম্যের যারা প্রকৃত খুনি রয়েছেন, যারা সাম্যকে হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে আজকে আসরের নামাজের পরে সাম্যের যে রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, তাদের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের মসজিদে তারা সাম্যের জন্য দোয়া মাহফিল করবেন এবং এছাড়া অন্যান্য আরও শিক্ষার্থীরাও এই 48 ঘন্টা অবজার্ভ করবেন, এই 48 ঘন্টা পর্যবেক্ষণ করবেন। এরপরে তারা আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এ ছিল এখানকার পরিস্থিতি। যারা অগোচরে প্রশংসা করে তারাই ভালো ও শ্রেষ্ঠ মানুষ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম ডক্টর আ.জ.ম ওবায়দুল্লাহ স্মরণে রাজধানীর বেইলি রোডে গার্লস গাইড অ্যাসোসিয়েশন হলে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। পরিশ্রম ও সততায় আ.জ.ম ওবায়দুল্লাহ অনুকরণীয় ব্যক্তিত্ব মন্তব্য করে ইসলামী সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তার অভাব অপূরণীয় বলে উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান। বিশিষ্ট কবি আল মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সাংস্কৃতিক ব্যক্তিরা। বাজারে নতুন চাল আসতে শুরু করায় কমতে শুরু করেছে আটা সহ নতুন চালের দাম। বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে, তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে ডিম ও মাংসের দাম, বাড়তি সবজির দামও। আবার কম সরবরাহের অজুহাতে প্রায় সব ধরনের মাছের দামই চড়া। আরাফাত ইসলামের রিপোর্ট। বাজারে নতুন চাল আসলে দাম কমবে, এমন আশার পালে হাওয়া লেগেছে এ সপ্তাহে। নতুন চাল বাজারে আসায় কমতে শুরু করেছে দাম, তবে তা নতুন চালের ক্ষেত্রেই। আগের বাড়তি দামেই পুরনো চাল বিক্রি হচ্ছে। যেগুলো নতুন চাউলগুলো আসছে, যেমন 28, হাস্কি 29, মিনিকেট, এগুলো নতুন আসছে চাউল, এগুলা কেজি প্রতি 4-5 টাকা কমছে। দাম বাড়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে সয়াবিন তেলের সরবরাহ, তবে চাহিদার তুলনায় 1-2 লিটারের বোতল কম পাওয়া যাচ্ছে। এছাড়া আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে, বাড়তি কিছু কিছু সবজির দাম। দন্দল এগুলা 70-80 টাকা, পটল 60 টাকা কেজি, উস্তা 60 টাকা 50 টাকা কেজি, তারপরে বরবটি 80 টাকা কেজি। ডজনে 5 থেকে 10 টাকা বেড়েছে ডিমের দাম। লাল ডিম 135 থেকে 140 টাকা আর সাদা ডিম 125 থেকে 130 টাকা ডজন। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও অন্যান্য মুরগির কিছুটা বেশি দাম। এছাড়া গরুর মাংসের দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। যত কিনে আনি সেই হিসেবে আমরা বিক্রি করি। ওখানে যদি 20 টাকা বাড়ে আমাদের এখানে 20 টাকা বাড়ে, ওখানে 20 টাকা কমলে আমাদের এখানে 20 টাকা কমে। এটাই আমরা যদি ওনাদেরকে প্রশ্ন করি, ওনারা খামারের কথা বলে যে খামারে বাড়তি, এই জন্য আমরা বাড়াইছি। আমি একটা ছোটো দোকানদার, আমার যে 8-10টা মরে, তাহলে খামারে কত মুরগি মরতেছে, তো এসব দামটা তো বাড়বে। সামনে কোরবানি, ব্যাপারী মনে করেন কষা হয়ে গেছে, গরু বিক্রি করবো না, গরু বিক্রি করবো, কোরবানিতে যা কোরবানি দেয় তাদের কাছে গরু বিক্রি, এটার জন্য একটু দাম বেশি। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। সিন্ডিকেট ভাঙে আমরা কখনো বের হইতে পারি না। গরুর মাংসটা চাইলে ওরা কমাইতে পারে দাম, কিন্তু কখনোই কমাচ্ছে না, বরঞ্চ দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। সার্বিক দিক বিবেচনাপূর্বক
আমার মনে হয় বাজার ব্যবস্থা একটু মনিটরিং প্রয়োজন, যেন অন্তত আমরা মধ্যবিত্ত বা যারা নিম্নবিত্ত আছে তারা যেন একটু ভালোভাবে আসলে খেয়ে পরে বেঁচে যেতে পারে আর কি। এছাড়া ছোট বড় সব ধরনের মাছের দামই চড়া। কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। 70% আবাসন ভাতা বাজেটে বরাদ্দ বাড়ানো এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবিতে এবার অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে তৃতীয় দিনের মতো আন্দোলন চলছে। সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে ক্যাম্পাসে ফিরে না যাবার কঠোর হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। আপেল শাহরিয়ার রিপোর্ট। আবাসন ব্যবস্থা নিশ্চিত সহ 4 দফা দাবিতে আজও রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের 144 ধারা উপেক্ষা করেই সমাবেশ করা হয়। অংশ নেন বর্তমান ও সাবেক শিক্ষক শিক্ষার্থীরা। আমি মনে করি যে এর পিছনে বড় একটা কারণ হচ্ছে দাবি সিন্ডিকেট। আমাদের যে যৌক্তিক দাবিগুলো এগুলো মানতে পারতেছে না। আমরা এই পুরো পরিকল্পনাবদ্ধ হয়েছি যে আমরা দাবি আদায় না করে ফিরব না। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা অনশন কর্মসূচি শুরু হয়। দাবি আদায় করেই ক্যাম্পাসে ফেরার সিদ্ধান্তের কথা জানানো হয়। সব সময় বৈষম্যের শিকার হয়ে সুযোগ সুবিধা থেকে বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন অনেকে। চলমান আন্দোলনে ইতিবাচক কোনো আশ্বাস পাওয়া যায়নি বলে বলা হয়েছে। সরকারের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে তাহলে আমরা সেটাকে রুখে দেব। এবং এই আন্দোলন এটা আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে সেটা আমরা জানি না, এর দায়িত্ব আমরা নেব। মৎস্য ভবন থেকে কাকরাইল মোড় বন্ধ করে চলছে আন্দোলন। দাবি মানা না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানতে কাকরাইল মোড় থেকে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। কথা বলছি তার সাথে। আরাফাত, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির আর কি তথ্য আছে আপনার কাছে? 4 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতন আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আজকে বিকেল 3টার পর তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, কাকরাইল মসজিদের সামনের যে জায়গাটি রয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের যে এরিয়া, সেই এরিয়াতে আমরা দেখতে পেয়েছি বিপুল সংখ্যক কিন্তু বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের একটি অবস্থান এখানে তারা নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে পূর্ব দিকে একদম কাকরাইল মোড় হয়ে কিন্তু এটি মৎস্য ভবন পর্যন্ত প্রায় বিস্তৃত হয়েছে এবং বিশাল এরিয়া জুড়ে শিক্ষার্থীরা স্লোগানে এলাকাটি মুখরিত করে তুলেছেন। এবং বিকেল 3টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লিমন, তিনি কিন্তু এই গণ অনশন কর্মসূচির ঘোষণা দেন এবং তিনি যেমনটি বলেন, আমরা যে পর্যায়ে এসে পড়েছি এখান থেকে আমাদের পেছনের কোনো সুযোগ নেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে এবং আজকে থেকে তারা যে গণ অনশন কর্মসূচি শুরু করেছেন সেটিও অব্যাহত থাকবে এবং সরকারের প্রতি তারা যেটি দাবি করছেন অতি দ্রুত সময়ে যেন সরকার তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেন এবং তাদের সাথে সংহতি প্রকাশ করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা শিক্ষার্থী রয়েছেন এবং বিভিন্ন বিভাগের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে এসে সম্মত হয়েছেন এবং তারাও তাদের সাথে সংহতি প্রকাশ করে বলছেন সরকার যেন অতি দ্রুত তাদের এই দাবিটি মেনে নেয়। এবং এই দাবিটি কিন্তু তাদের নতুন নয়, দীর্ঘদিন ধরেই তারা এই দাবিটি করে আসছেন, এমনটি তারা বলছেন। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের গণ অনশন কর্মসূচির সর্বশেষ আপডেট।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ৭৫০ ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করা হতে পারে এমন আশঙ্কায় সতর্ক রয়েছে বিজিবি। গত মধ্যরাত থেকে সীমান্তের টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকা। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘরিয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে ৭৫০ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গত মধ্যরাতে এমন তথ্য আসে বিজিবির কাছে। বিএসএফ সদস্যরা পুশিনের জন্য আগরতলা সীমান্তে ভারতীয় ওইসব নাগরিকদের এনে জড়ো করে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। চাঁদপুরে মেঘনা নদীতে আবারও বিষাক্ত বর্জ্য কেমিক্যালযুক্ত পানির কারণে মরে ভেসে উঠছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। এতে হতাশায় জেলেরা। ভোর থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬০নল থেকে দশানি হয়ে মেঘনা পাড়ের বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে। মাছ ধরতে নদীতে গেলে স্থানীয় জেলেরা দেখতে পান পানিতে ভেসে রয়েছে অসংখ্য মরা মাছ, বিশেষ করে জাটকা, চেওয়া, বাইলা, ট্যাংরা, পুঁটি, চাপিলা সহ অসংখ্য ছোট বড় দেশীয় মাছ। পচা মাছের দুর্গন্ধের কারণে স্থানীয়রা ব্যবহার করতে পারছেন না নদীর পানি। কী কারণে বারবার নদীতে মাছ মারা যাচ্ছে এবং পানি দূষণ হচ্ছে তার সমাধান চান এলাকাবাসী। এদিকে কাল খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারুণ্যের সেমিনার ও সমাবেশ। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তথ্য জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না। খুলনা সার্কিট হাউস ময়দানে এই প্রথমবারের মতো খুলনা ও বরিশাল বিভাগের এই তারুণ্যের সমাবেশ জুড়ে খুলনায় চলছে উৎসবের আমেজ। স্বেচ্ছাসেবক দল সভাপতি রাজীব আহমেদ ও ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন নাসির সহ সিনিয়র নেতারা খুলনায় উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে দেশের 4টি বিভাগীয় কেন্দ্রে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে সেমিনার ও সমাবেশ। সিনেমা হলে আজ মুক্তি পেয়েছে 5 বছর আগে নির্মিত জয়া আহসানের সিনেমা জয়া আর শারমিন। করোনা মহামারীর কারণে 2020 সালে গোটা পৃথিবী যখন থমকে গিয়েছিল, তখন শুরু হয়েছিল সিনেমাটির যাত্রা। ছোট্ট পরিসরে গভীর আবেগ নিয়ে সিনেমাটি নির্মাণ করেন পিপলু আর খান। জয়া আর শারমিন সিনেমাটি কোভিড মহামারীর সময় লকডাউনে আটকে থাকা 2 নারীর সম্পর্কের গল্প। ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, মোহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। বড় প্রাণহানি থেকে বাঁচল ৭১ জন বিমান আরোহী। কক্সবাজার থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। পরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। পাইলটের দক্ষতায় কোনো হতাহতের ঘটনা ছাড়াই নিরাপদে অবতরণ করে বাংলাদেশ বিমানটি। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান টেক অফের সময় পেছনের 4টি চাকার একটি চাকা খুলে পড়ে রানওয়েতে। বিমানটিতে তখন নারী ও শিশুসহ ৭১ জন। জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে ঝুঁকি বিবেচনায় ফায়ার সার্ভিস সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে ব্যবিচক। পাইলটের দক্ষতায় বিমানের পেছনের একটি চাকা ছাড়াই বাংলাদেশ বিমানের BG436 ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এতে বড় প্রাণহানি থেকে বেঁচে যান ৭১ জন বিমানযাত্রী। এমন চাঞ্চল্যকর ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করা হবে। আর আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। তিনি প্রশ্ন রেখে বলেন, যারা এর বিরোধিতা করছেন তারা কোন যুক্তিতে এটা করছেন, কার জন্য করছেন। ইফতেখারের রিপোর্ট। শুক্রবার খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে বিভাগীয় তারুণ্যের সেমিনারে সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীতে সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের ও জনগণের অর্থনৈতিক মুক্তি নিয়ে আসা বিএনপির উদ্দেশ্য। গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক, জনগণের অর্থনৈতিক মুক্তি আনয়ন, এটা আমাদের উদ্দেশ্য। শুধু রাষ্ট্র কাঠামো
সংস্কারের মধ্যে নয়, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক মুক্তি, জনগণের অর্থনৈতিক মুক্তি আনায়ন হচ্ছে আমাদের লক্ষ্য। একসাথে দল না করলেও শ্রদ্ধা। লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, ঐকমত্যের মাধ্যমে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন, কারণটা কি? নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। বর্তমান পরিস্থিতিতে কেউ কারো প্রতিপক্ষ নয় মন্তব্য করে তিনি বলেন, কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। এই মামলায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য, আইনজীবীরা। তারা বলছেন, আসামিদের অপরাধ প্রমাণের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। তারা আশাবাদী আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখবে। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত 5 মার্চ রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ভর্তি করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সেখানেই মারা যায় আসিয়া। এই ঘটনায় আসিয়ার বোনের স্বামী সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ ও সজীবের মা জাহেদা বেগম এবং বাবা হিটু শেখকে আসামি করে মামলা করা হয়। তারা 4 জনই বর্তমানে কারাগারে আছেন। মানবিক করিডোর সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে এনসিপির যুব উইং জাতীয় শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। আহ্বান জানান ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার। নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে আখতার হোসেন আরও বলেন, এজন্য গণপরিষদ নির্বাচন দিতে হবে। এর আগে তারিকুল ইসলামকে আহ্বায়ক, জাহিদুল ইসলামকে সদস্য সচিব, ফরহাদ সোহেলকে মুখ্য সংগঠক করে জাতীয় যুব শক্তি কমিটির ঘোষণা করা হয়।